এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় ৭ই মে ২০২৪ সালে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার কপি বেরিয়ে এসেছিল। সেই অর্ডার কপির ২৮ নম্বর পয়েন্টটা যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে সেখানে একটি বিষয় উল্লেখিত হয়েছে। মহামান্য তৎকালীন প্রধান বিচারপতি এই অর্ডার কপিটি দিয়েছিলেন। সেখানে তিনি যেটা বলেছিলেন যে, যদি স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেটদেরকে আইডেন্টিফাই করে আলাদা করা যায়, তাহলে পুরো প্যানেল বাতিল করা যুক্তিসঙ্গত হবে না। এবং এক্ষেত্রে কোর্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ বক্তব্যও রেখেছিলেন যে কিভাবে আলাদা করা যেতে পারে। এই অর্ডার কপিটি একটি ইন্ট্রিম অর্ডার কপি ছিল এবং সেই অর্ডার কপির এই যে অংশটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরিষ্কার বলা হচ্ছে, দেখুন, যে অ্যাজিউমিং দ্যাট এ সেগ্রিগেশন ইজ পসিবল, অর্থাৎ বিচারপতিরা বলছেন যে আমরা ধরে নিচ্ছি যে সেগ্রিগেশন করা যাবে। দিস কোর্ট উড হ্যাভ টু ডিটারমাইন দ্য মোডালিটিস হুইচ উড বি ফলোড ফর দ্যাট পারপোজ। তার মানে এই অংশটা খুবই আরো গুরুত্বপূর্ণ, যে মহামান্য বিচারপতিরা ওখানে বলেছিলেন যে তাহলে এই কোর্টেরই এটা দেখতে হবে যে কোন পদ্ধতিতে সেগ্রিগেশন করা যেতে পারে, অর্থাৎ যে সেগ্রিগেশনের যে মোডালিটিস বা পদ্ধতি বা যে ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন কোন ডাটার ভিত্তিতে সেগ্রিগেশন হবে, কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে সেগ্রিগেশন হবে, কতজন প্রার্থী থেকে কতজন প্রার্থী আলাদা হবে, এই বিষয়গুলো পুরোপুরি ডিসাইড হবে কোর্ট দ্বারা। আমি প্রথমেই আপনাদেরকে কেন মহামান্য সুপ্রিম কোর্টের ৭ই মে এর যে অর্ডার কপি ছিল ইন্ট্রিম, সেই অর্ডার কপির যে সেগ্রিগেশনের পার্টটাকে নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যে বলেছেন তারা মোডালিটি ঠিক করবেন যদি সেগ্রিগেশন হয়, সেটা কেন দেখালাম। তার কারণ অনেকেই এটা হয়তো ভাবছেন যে এসএসসি হয়তো একটি সেগ্রিগেশনের লিস্ট তুলে দিলেই কোর্টে গিয়ে সেগ্রিগেশন হয়ে যাবে। বিষয়টা কিন্তু তা নয়। এর জন্যই কিন্তু আপনাদেরকে ওই বিষয়টি আমি দেখালাম যে এসএসসিকে অবশ্যই সেগ্রিগেশনের ব্যাপারে জোরালো সওয়াল করতে হবে, কিন্তু এছাড়াও কোর্টে কিন্তু এটা ডিসাইড হবে যে কি পদ্ধতিতে সেগ্রিগেশন হবে। অতএব এসএসসি তারা যে পদ্ধতিতে সেগ্রিগেশন করতে চায়, কোর্টে সেটা গ্রহণ হবে কি হবে না সেটা কোর্ট ডিসাইড করবে, এবং আদৌ সেগ্রিগেশন হবে কি হবে না সেটাও কোর্ট ডিসাইড করবে। এবারে যেটা মূল প্রশ্ন, যে এসএসসি যে চাকরি বাতিল মামলায় সেখানে কি সেগ্রিগেশন করা আদৌ সম্ভব হবে? সেগ্রিগেশন যদি সম্ভব না হয় তাহলে কি হতে পারে? এবং যদি আমি ধরে নিচ্ছি সেগ্রিগেশন করা সম্ভব হবে, তাহলে কোন তথ্যের ভিত্তিতে সেগ্রিগেশন করা হতে পারে? এক্ষেত্রে যে মূল তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে সিবিআই উদ্ধার করা স্ক্যান ওএমআর কপি। সেগ্রিগেশন করার জন্য সেই ওএমআর কপিকে কি গ্রহণ করা হবে? এবং সেই ওএমআর কপিকে যদি গ্রহণ না করা হয় তাহলে কেন গ্রহণ করা হবে না? এবং এসএসসিকে যে প্রশ্নের উত্তর দিতে হবে মহামান্য সুপ্রিম কোর্টে এই এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায়, এই সমস্ত বিষয়গুলো, এবং মহামান্য ডিভিশন বেঞ্চ যে যে কারণে সেগ্রিগেশন করতে পারেননি সেই কারণগুলো কি কি, সেই সমস্ত বিষয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। মহামান্য ডিভিশন বেঞ্চের জাজমেন্টের ৩১২ নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিদ্বয় যেটা লিখেছেন যে তাদের কাছে 3টি অপশন রয়েছে। এই 3টি অপশনের মধ্যে প্রথম অপশনটি হচ্ছে যে মেইনটেনেবিলিটি গ্রাউন্ডে এই রিট পিটিশনটিকে খারিজ করা। 2 নম্বর অপশন হচ্ছে সেগ্রিগেশন করা। 3 নম্বর অপশন হচ্ছে পুরো প্যানেলটাকে বাতিল করা। এক্ষেত্রে প্রথম যে অপশন মেইনটেনেবিলিটি গ্রাউন্ডে, এই অপশনটিকে বিচারপতিরা খারিজ করছেন কেন? যে মেইনটেনেবিলিটি গ্রাউন্ডে রিট পিটিশনটিকে বিচারপতিরা খারিজ করতে পারবেন না, এবং সেটি কেন পারবেন না তারা বিস্তৃতভাবে লিখেছেন। এবার এই যে দুটো অপশন, যে সেগ্রিগেশন তারা করবেন অথবা পুরো প্যানেল বাতিল করবেন, তো এই দুটো অপশনকে নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তার মধ্যে এই যে অপশনটা, যে সেগ্রিগেশন করা কি সম্ভব নয়, এই পার্টটা ডিভিশন বেঞ্চের জাজমেন্টে ঠিক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং কেন বিচারপতিরা আলটিমেটলি সেগ্রিগেশন করতে পারলেন না, সেই পার্টটা আমি আপনাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করছি। এবং সুপ্রিম কোর্টে এই বিষয়ে এসএসসিকে কি ভূমিকা পালন করতে হবে সেটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এখানে দেখুন সেকেন্ড অপশন বলে লেখা রয়েছে। এবার এই সেকেন্ড অপশনের ৩১৫ নম্বর পয়েন্ট থেকে একদম ৩১৯ নম্বর বা ২০ নম্বর পয়েন্ট অবধি মহামান্য বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টকে সাইট করে এখানে বলেছেন যে সুপ্রিম কোর্টে এর আগে কিভাবে একটি প্যানেল কোন কোন ক্ষেত্রে বাতিল হয়েছিল সেই পূর্বের জাজমেন্টগুলোকে সাইট করেছেন। এবং ৩২০ নম্বর পয়েন্টে বিচারপতিরা উল্লেখযোগ্যভাবে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করছেন যে একটি প্যানেলকে বাতিল হতে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু বিচারপতিরা এই ৩২০ নম্বর পয়েন্টে উল্লেখ করছেন। সেই ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে দ্য সিলেকশন প্রসেস ওয়াজ টেন্টেড অন দ্য বেসিস অফ কজেন্ট ম্যাটেরিয়ালস। মানে পুরো সিলেকশন প্রসেসকে কোনো অকাট্য প্রমাণ দ্বারা এস্টাবলিশড হতে হবে যে সেটা টেন্টেড বা সেটা কলুষিত। ২ নম্বর যে ক্রাইটেরিয়াটা দরকার একটি সিলেকশন প্রসেসকে বাতিল হতে গেলে, যে ইনভেস্টিগেশনে এটা প্রমাণিত হতে হবে যে সিলেকশন প্রসেসে ব্যাপকভাবে অনিয়ম হয়েছে। এবং ৩ নম্বর যে ক্রাইটেরিয়া, যে সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটাকে কোনোভাবেই বাছাই করা যাচ্ছে না,
এবং 4 নম্বরে হচ্ছে যে এখানে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো কন্ট্রারি টু দ্য ল হয়েছে এবং আর্টিকেল 14 এবং 16 কে ভায়োলেশন করছে। তো এই 4টে ক্যাটাগরি যদি একটি রিক্রুটমেন্টে যদি স্যাটিসফাই হয় তাহলে কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রসেসটাকে ক্যান্সেল করা যেতে পারে, এমনটাই কিন্তু বিচারপতিরা বলছেন এবং পূর্বে এমনভাবে ক্যান্সেল হয়েছে। তো এবার এই 4টি পয়েন্টকে নিয়েই কিন্তু বিচারপতিরা আলোচনা করছেন যে এসএসসি মামলার ক্ষেত্রে কি এই 4টি পয়েন্ট ম্যাচ করছে। প্রথম, যে পুরো সিলেকশন প্রসেসটাই কি কলুষিত হয়ে গেছে এখানে। 2 নম্বর, ইনভেস্টিগেশন এজেন্সি দ্বারা যে ইনভেস্টিগেশন হয়েছে সেখানে কি ব্যাপকভাবে অনিয়মের বিষয়টি এস্টাবলিশড হয়েছে। 3 নম্বর, এখানে কি যোগ্য অযোগ্য বাছাই করা একেবারেই যাবে না বা সম্ভব নয়, তেমন কি কোনো ডাটাই নেই, বেঁচে নেই আর। এবং 4 নম্বর, যে এখানে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেগুলো আর্টিকেল 14 এবং 16 কে ভায়োলেশন করছে। এই 4টে ক্রাইটেরিয়া এসএসসি 2016 সালের রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু 321 থেকে 329 নম্বর পয়েন্টে এখানে ব্যাখ্যা করেছেন। 321 নম্বর পয়েন্টে বিচারপতিরা এখানে বলছেন যে অরিজিনাল ওএমআর সিট ধ্বংস করা হয়েছে বা নষ্ট করা হয়েছে, এসএসসি সেটা করেছে এবং ওএমআর এর স্ক্যান কপি এসএসসি প্রিজার্ভ করে রাখেনি। এসএসসি সার্ভারে সিবিআই কোনো স্ক্যান ওএমআর কপি খুঁজেও পায়নি তদন্ত করার সময়। এটা 321 নম্বর পয়েন্টে বিচারপতিরা বলছেন। 322 নম্বর পয়েন্টে বিচারপতিরা বলছেন যে আর্টিকেল 12 অথরিটি হচ্ছে এসএসসি। তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তারা নাইসা নামক একটি সংস্থাকে ওএমআর স্ক্যান এবং ইভালুয়েশনের দায়িত্ব দিয়েছিলেন। এই নাইসা নামক সংস্থা আবার ডাটা স্ক্যানটেক নামক অন্য একটি সংস্থা দ্বারা এ কাজ করিয়েছে। বিচারপতি এই জায়গায় একটি প্রশ্ন তুলছেন যে নাইসার কি কোনো এখতিয়ার এক্ষেত্রে রয়েছে যে তারা ডাটা স্ক্যানটেককে এনগেজ করতে পারে, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে মহামান্য বিচারপতিরা এসএসসি চেয়ারম্যানকে কোর্টে একটি প্রশ্ন করেছিলেন এবং এসএসসি চেয়ারম্যান সেক্ষেত্রে যে উত্তর দিয়েছিলেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু এখানে লিপিবদ্ধ রয়েছে। এখানে চেয়ারম্যানের মানে যে উত্তরটা, সেক্ষেত্রে চেয়ারম্যান যেটা বলেছেন যে ডাটা স্ক্যানটেক সংস্থাকে যে নাইসা নিযুক্ত করেছিল এ ব্যাপারে চেয়ারম্যান কোনো কিছুই জানেন না। এমনকি ডাটা স্ক্যানটেকের নাম তিনি প্রথম শুনলেন কোর্টে, এর আগে তিনি শোনেননি। এই জায়গাটায় কিন্তু বিচারপতিরা সিরিয়াস একটি প্রশ্ন তুলে দিয়েছেন যে এসএসসি এমন কোনো তথ্য দিতে পারছে না যেখানে এটার ব্যাখ্যা পাওয়া যায় যে নাইসা ডাটা স্ক্যানটেক নামক সংস্থাকে নিযুক্ত করার অধিকার রাখে। অর্থাৎ ডাটা স্ক্যানটেক যে সংস্থাটা দ্বারা ওএমআর স্ক্যান হয়েছে বা বাকি কাজ হয়েছে সেটা কি ডাটা স্ক্যানটেকের করার এখতিয়ার ছিল কি নেই এ ব্যাপারে কোনো কিন্তু তথ্য এসএসসির কাছে নেই। এসএসসি ইভেন এই সংস্থাটিকে চেনেই না। অতএব পুরো ইভালুয়েশন প্রসেসটার ব্যাপারে কিন্তু একটা বড় গাফিলতি বা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কিন্তু বিচারপতিরা তুলে দিয়েছিলেন। এবার 323 নম্বর পয়েন্টে বিচারপতিরা গুরুত্বপূর্ণভাবে বলছেন যে এসএসসির যে দাবি যে ওএমআর সিট নাকি স্ক্যান করা হয়েছিল তাদের নিজস্ব অফিসেই, তাহলে এসএসসি অফিসেই যদি ওএমআর সিট স্ক্যান করা হয় এবং নিশ্চয়ই ডাটা স্ক্যানটেক সেখানে এসে তাহলে ওএমআর সিট স্ক্যান করে এসেছে, তাহলে ডাটা স্ক্যানটেক একটা থার্ড পার্টি এজেন্সি, তাদেরকে এসএসসি নিয়োগ করেনি, তাহলে এসএসসি তাদেরকে নিশ্চয়ই অ্যালাউ করেছে নোয়িংলি যে তারা তাদের অফিসে এসে সেটা স্ক্যান করছে, কিন্তু এসএসসি এক্ষেত্রে বলছে যে তারা সেটা জানে না। এই জায়গাটা কিন্তু বিচারপতিরা সিরিয়াস একটি প্রশ্ন তুলে দিয়েছেন যে তাহলে যে সিলেকশন প্রসেসের যে স্বচ্ছতা, বৈধতা, পবিত্রতা এগুলো তো আর বজায় থাকছে না, এগুলো তো আর কোনো বিষয় মানে থাকছেই না, যে ইভালুয়েশন প্রসেসটার যে ভ্যালিডিটি সেটাই তো এফেক্ট হচ্ছে এই ব্যাপারে। এরপরে দেখুন 324 নম্বর পয়েন্টে বিচারপতিরা নাইসা নামক যে সংস্থার যে অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ যাদেরকে ওএমআর স্ক্যান করার এবং ইভালুয়েশন করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের যে অ্যাপয়েন্টমেন্ট কোনো ওপেন টেন্ডারে হয়নি, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার ব্যাপারে কোনো ক্রাইটেরিয়া মেনটেন করা হয়নি, অ্যাপয়েন্টমেন্টের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন কিছুই দেওয়া ছিল না, এবং নাইসা যেভাবে কাজ করেছে সেই কাজের কোনো এফিসিয়েন্সি নেই। নাইসা যেভাবে ওএমআর সিট স্ক্যান করার জন্য অন্য একটি সংস্থাকে এনগেজ করেছে, সেক্ষেত্রে সিবিআই যে ওএমআর উদ্ধার করছে সেই ওএমআর এর যে ম্যানিপুলেশন পাওয়া যাচ্ছে, এই সমস্ত ব্যাপার দ্বারা কিন্তু পুরো ইভালুয়েশন প্রসেসটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে বলে কিন্তু বিচারপতিরা মত প্রকাশ করেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ 325 নম্বর পয়েন্টে বিচারপতিরা বলছেন যে এসএসসি আবার ওএমআর সিট নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, যে মিরর ইমেজ থাকার কথা ছিল এসএসসি সার্ভারে সেটা সিবিআই খুঁজেই পায়নি। তার ফলে বিচারপতিরা এই অংশটাই খুবই গুরুত্বপূর্ণভাবে লিখছেন, these facts have effectively ruled out an exercise of sifting the grains from the chaff। অর্থাৎ এই যে ফ্যাক্টটা যে এসএসসির কাছে আর কোনো স্ক্যান ওএমআর সিট নেই, এটাই কিন্তু সিফটিং দ্য গ্রেনস ফ্রম দ্য চ্যাপ এই বিষয়টাকে রুলড আউট করছে, মানে শস্য থেকে কাঁকড় বাছাই করার যে কাজ সেই বিষয়টা কিন্তু আর করা যাবে না, এমনটাই বিচারপতিরা মনে করছেন। এরপরে বিচারপতিরা আরও যে ইলিগ্যালিটি গুলো খুঁজে পেয়েছিলেন তৎকালীনভাবে সেগুলো তারা উল্লেখ করেছিলেন, এবং বিচারপতিদের মতে যে বিষয়টা যে কিভাবে একটা ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি হয়েছে, কিভাবে অন্যান্য ইস্যুগুলো উঠে এসেছে সেই বিষয়গুলো, এবং তারা এটা বলছেন বিচারপতিরা যে এই যে ইলিগ্যালিটি খুঁজে পাওয়া গেছে
সেটা শুধুমাত্র কিছু ডিসকভার্ড হয়েছে এবং বাকি অংশ যে কি রয়েছে সেই পার্টটা কিন্তু খুঁজে পাওয়াটা অসম্ভব। এবং গ্রুপ ডির ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে তারা বলছেন যে 48% ইললিগালিটি এখানে খুঁজে পাওয়া গেছে। তো এটা কিন্তু কোনো টলারেবল অ্যামাউন্ট নয় বলে বিচারপতিরা মনে করছেন। এবং বিচারপতিরা এই যে 4টে পয়েন্টের ক্ষেত্রে বিচারপতিরা মনে করছেন যে পুরো সিলেকশন প্রসেসটাই হচ্ছে টেন্টেড। ইনভেস্টিগেশনে এটা প্রমাণিত হচ্ছে যে এখানে ব্যাপকভাবে অনিয়ম হয়েছে এবং যেহেতু এক্ষেত্রে ইভালুয়েশন প্রসেসটার মধ্যে একটা প্রশ্নচিহ্ন উঠছে এবং এসএসসির কাছে কোনো স্ক্যান ওএমআর সিট নেই, তার ফলে কে যোগ্য কে অযোগ্য এই জায়গাটা বাছাই করা এই সময় সম্ভব হবে না, এমনটাও বিচারপতিরা মনে করছেন। এবং গুরুত্বপূর্ণভাবে বিচারপতিরা এটাও মনে করেছেন যে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট যা হয়েছে সেটা আর্টিকেল 14 এবং 16কে ভায়োলেশন করছে এবং আর আদার্স যে ইলিগালিটিগুলো হয়েছে সেগুলো সমস্ত দ্বারা এটা প্রমাণিত হচ্ছে যে পুরো প্রসেসটা হচ্ছে টেন্টেড। তো এই ভিত্তিতে বা এই অবজারভেশনের ভিত্তিতে বিচারপতিরা কিন্তু সেগ্রিগেশনের পার্টটাকে রুলড আউট করেছিলেন। এখন এসএসসিকে মহামান্য সুপ্রিম কোর্টে যে বিষয়ের বা যে প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে সিলেকশন প্রসেসটা পুরোটা টেন্টেড নয়, এই পার্টটা কিন্তু এসএসসিকে এটা ভালোভাবে বিচারপতিদেরকে বোঝাতে হবে। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের জাজমেন্টে যে 17 ধরনের ইললিগালিটির বিষয়টা তুলে ধরা হয়েছিল সেই পার্টে কিন্তু এসএসসিকে ঢুকতেই হবে। এবং 2 নম্বর পার্ট হচ্ছে যে ইনভেস্টিগেশন এজেন্সি যে ইনভেস্টিগেশন করে তারা যে অনিয়মের বিষয়গুলো বলেছে সেই অনিয়মটা কিন্তু এমন নয় যে ব্যাপকভাবে হয়েছে, সেখানে হ্যাঁ অনিয়ম হয়েছে এটা ঠিক, কিন্তু তার ব্যাপকতাটা একদম রুটে গিয়ে প্রবেশ করেছে এই সিলেকশন প্রসেসের বিষয়টা কিন্তু এমন নয়, এই বিষয়টাও কিন্তু এসএসসিকে ভালো করে বলতে হবে। এবং 3 নম্বর পার্ট হচ্ছে এসএসসিকে এটা গুরুত্বপূর্ণভাবে এটা এস্টাবলিশ করতে হবে যে সেগ্রিগেশন করা সম্ভব, অর্থাৎ টেন্টেড এবং নন টেন্টেড প্রার্থীদের মধ্যে যে সেগ্রিগেশন করা সেটা সম্ভব এবং সেটা করার জন্য কজেন্ট মেটেরিয়ালস এসএসসির কাছে অ্যাভেলেবল রয়েছে এবং সেই মেটেরিয়াল বিশ্বাসযোগ্য মেটেরিয়াল, সেই মেটেরিয়ালকে এসএসসি স্বীকার করছে বা এসএসসি গ্রহণ করছে, এরকম করে এসএসসিকে কিন্তু তুলে ধরতে হবে। এবং যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা আর্টিকেল 14 এবং 16কে ভায়োলেশন করে হয়নি, এই পার্টগুলোকে এসএসসিকে কিন্তু কভার করতেই হবে সুপ্রিম কোর্টে বলে আমাদের কিন্তু মনে হয়। তার কারণ মহামান্য ডিভিশন বেঞ্চে কিন্তু মূলত সেগ্রিগেশন করা হয়নি এই পার্টগুলোর উপর ভিত্তি করেই, মূল যে জায়গাটা ছিল এইটাই। অতএব এই মূল জায়গার উপরেই কিন্তু এসএসসিকে ফোকাস করতেই হবে মহামান্য সুপ্রিম কোর্টে। এবার প্রশ্ন অনেকেই যেটা করছেন যে সেগ্রিগেশন যে করা যাবে না সেটা কেন নয়, অর্থাৎ সিবিআই তো ওএমআর স্ক্যান কপি উদ্ধার করেছে, তো সেই ওএমআর স্ক্যান কপি নিয়েই তো সেগ্রিগেশন করা যায়। এই ওএমআর স্ক্যান কপি বা ওএমআর সিটের যে অংশটা সিবিআই উদ্ধার করেছে সেটা তো হাইকোর্ট 65B-তে মেনে নিয়েছে এবং এসএসসিও তো সেই ব্যাপারে কোনো ডিসপিউট তৈরি করছে না, তার ফলে এর ভিত্তিতে তো সেগ্রিগেশন করা যায়। দেখুন মহামান্য সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিশ্চয়ই উঠবে, কিন্তু এখানে কিছু প্রশ্নচিহ্ন রয়েছে, সেই প্রশ্নচিহ্নর বিষয় ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট কপি সেটা নিয়ে কিন্তু দেখাচ্ছি আমি। ডিভিশন বেঞ্চের জাজমেন্টের 95 নম্বর পয়েন্টে যে সাবমিশনের পার্টটা রয়েছে সেখানে যে সমস্ত অ্যালিজড প্রার্থীরা ছিলেন তাদের আইনজীবীরা যে সাবমিশনগুলো করেছিলেন সেই সাবমিশনের একটা অংশ কিন্তু বিচারপতি নোট করেছেন তার জাজমেন্টে। এবং সেই অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে তাদের যে আইনজীবীরা রয়েছেন তারা যেটা বলেছেন, দেখুন যে সিবিআই কুড নট প্রডিউস বলে এই যে অংশটা, এই অংশটা আমি পড়ছি, দেখুন সিবিআই কুড নট প্রডিউস দ্য রেকর্ডস ইন রেসপেক্ট অফ অ্যাট লিস্ট 3 রিট পিটিশনার্স। অর্থাৎ সিবিআই যে ওএমআর এর তথ্যর ব্যাপারে 3 জন রিট পিটিশনের তথ্য কিন্তু দিতে পারেননি, এমনটা কিন্তু অভিযোগ করেছেন আইনজীবীরা এবং সেই অংশটা কিন্তু জাজমেন্টে লিপিবদ্ধ হয়েছে। এবার এই যে সিবিআই তথ্য দিতে পারেনি তার মানে কি এটা ধরে নিতে হবে যে সম্পূর্ণ ওএমআর সিট উদ্ধার হয়নি? এই জায়গাটা কিন্তু প্রশ্ন চিহ্ন। আমরা জানি না এই জায়গাটা কি হয়েছে, আদৌ সিবিআই হয়তো সবই উদ্ধার করেছে, আমরা হয়তো জানি না, কিন্তু এই পরিমাণটা কি সম্পূর্ণ নয়? মানে কি কেউ কি এমন রয়েছেন যে যাদের ওএমআর সিট হয়তো সিবিআই খুঁজে পাননি? তার কারণ এখানে এই যে অংশটা লেখা রয়েছে এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এই জাজমেন্টের অংশটা দেখে এটা বলছি যে তারা যে অভিযোগটা করেছেন আইনজীবীরা এবং বিচারপতি যেহেতু এটি জাজমেন্টে নোট ডাউন করেছেন, তো এটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয় যে সিবিআই কুড নট প্রডিউস দ্য রেকর্ডস ইন রেসপেক্ট অফ অ্যাট লিস্ট 3 রিট পিটিশনার্স। 3 জন রিট পিটিশনারের তথ্য কিন্তু সিবিআই দিতে পারেনি, এটা গেল একটা। 2 নম্বর পার্ট হচ্ছে আরো গুরুত্বপূর্ণ যে হি হ্যাজ পয়েন্টেড আউট দ্যাট দেয়ার আর 2 ওএমআর আনসার সিটস প্রডিউসড বাই সিবিআই ইন রেসপেক্ট অফ অ্যাট লিস্ট অন রিট পিটিশনার নেমলি মাম্পি ব্যানার্জি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই মাম্পি ব্যানার্জি নামক একজন প্রার্থী যার কিন্তু 2টো ওএমআর সিট সিবিআই পেয়েছেন। এবার একজন ব্যক্তির 2টো ওএমআর সিট যদি পায় এবং সেটা যদি কোর্টে কেউ বলে এবং কোর্ট যদি সেটা লিপিবদ্ধ করে, তাহলে এই জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে সিবিআই এর তথ্যে একজন ব্যক্তির 2টো ওএমআর সিট পাওয়া যাচ্ছে অথবা কিছু ওএমআর সিট পাওয়া যাচ্ছে না, মিসিং। তো এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কেন গুরুত্বপূর্ণ এই জায়গাটা বলছি, যে যদি ধরে নেওয়া যায় ইনকেস যে এই ডাটাটার ভিত্তিতেই আমরা সেগ্রিগেশন করব যদি কোর্ট মনে করে, তাহলে যদি সকলের ওএমআর সিট না উদ্ধার করা হয় অথবা যদি কারোর ওএমআর সিট ডবল পাওয়া যায়, তাহলে সেই
এই ডাটাটাকে প্রাইমারি ডাটা হিসাবে কিভাবে গ্রহণ করা যেতে পারে। সেই ডাটাটা অবশ্যই কোর্টে অ্যাডমিসিবল হতে পারে, বাট সেই ডাটাটার যে অথেন্টিসিটি সেইটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নর মুখে পড়তে পারে। এখন এই বিষয়গুলো অবশ্যই সিবিআই তারা মহামান্য সুপ্রিম কোর্টে ক্লিয়ারলি ব্যাখ্যা করবেন। এই পয়েন্টগুলো যদি ওঠে সুপ্রিম কোর্টে, তারা হয়তো এটা ব্যাখ্যা দেবেন যে হ্যাঁ, সকলের হয়তো ওএমআর সিট তারা পেয়েছেন, অথবা কারোর ডবল ওএমআর সিট তারা পাননি, এই বিষয়গুলো তারা বলবেন। তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে সিবিআই উদ্ধার করা যে ওএমআর সিট, যেটা সিবিআই উদ্ধার করেছে এবং সেক্ষেত্রে যে ম্যানিপুলেশনগুলো পাওয়া গেছে সেগুলো সিবিআই তো সাবমিট করেছে কোর্টে রিপোর্ট আকারে, কিন্তু এই যে ডাটাটা সিবিআইয়ের, এই ডাটাটাকে নিয়ে যেহেতু সেগ্রিগেশন করা যাবে এমনটা এসএসসি বলেছিল। আমরা যদি 7ই মে 2024 সালের যে সারাদিন হিয়ারিং হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চে, সেখানে এসএসসি যে বক্তব্য রেখেছিল সেটা গুরুত্বপূর্ণ। এসএসসি বলেছিল যে পুরো প্যানেল ক্যান্সেল করা ঠিক হয়নি, তারা সেগ্রিগেট করতে পারবেন। তো সেই সময় প্রাক্তন প্রধান বিচারপতি তিনি কিন্তু এসএসসিকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। কি সেই প্রশ্ন? তিনি বলেছিলেন যে এই যে আপনারা সেগ্রিগেশন করবেন বলছেন, সেটা কিসের ভিত্তিতে আপনারা করবেন? তখন এসএসসি অবশ্য উত্তর দিয়েছিল যে মাই লর্ড, আমরা সেগ্রিগেশন করব, তার জন্য আমাদের কাছে ওএমআর রয়েছে, যেটা সিবিআই আমাদেরকে প্রোভাইড করেছিল। তখন মহামান্য বিচারপতি বললেন কিন্তু ওএমআর তো আপনারা ডিস্ট্রয় করেছেন, কোনো স্ক্যান ওএমআর সিটও আপনাদের নেই। তখন এসএসসি বলেছিল মাই লর্ড, সিবিআইয়ের যে ওএমআর রয়েছে সেটা কোর্টে 65B-তে অ্যাডমিসিবল হয়েছে, এবং সেই ওএমআরটা যদি কোর্ট পারমিশন দেয় সেই ওএমআরটা নিয়ে আমরা সেগ্রিগেশন করে দিতে পারবো। এই জায়গাটায় কোর্ট কিন্তু একটি প্রশ্ন তুলেছিলেন। কোর্ট বলেছিলেন যে ওএমআর সিট স্ক্যান হয়েছিল এসএসসি প্রিমাইসিসে, তাহলে সেই ডাটাটা এসএসসি নষ্ট করে দিয়েছে। এখন সেই ডাটাটা উদ্ধার হচ্ছে কারোর একজন ব্যক্তির বাড়ি থেকে স্ক্যান কপি। তাহলে এই যে ডাটাটা, এটা একটা কনফিডেন্সিয়াল ডাটা, এবং সেই ডাটাটা এসএসসি তার নিজের অফিসে না রেখে একটা কোনো ব্যক্তির বাড়িতে সেটা লুকানো মানে পাওয়া যাচ্ছে, এবং সেটা সিবিআই গিয়ে উদ্ধার করে নিয়ে আসছে। তাহলে এই ডাটাটার যে সিকিউরিটি, সেই সিকিউরিটি কি ল্যাপস হচ্ছে না? সেটা কি আবার পুনরায় গ্রহণ করা যাবে কি যাবে না? এই পার্টটা নিয়ে কিন্তু কোর্ট একটা এসএসসিকে একটা ক্রস কোয়েশ্চেন কিন্তু করেছিলেন। আপনারা যদি ভালো করে সেদিনকে হিয়ারিংটা ফলো করেন, আমি হিয়ারিংটা আবারও দেখলাম, আমি দেখে এই অংশটা আপনাদেরকে বলছি। তখন এসএসসি কিন্তু একটু আমতা করছিলেন, তারা বিষয়গুলো আর অতটা গুছিয়ে বলতে পারছিলেন না, বাট এই পয়েন্টটা কিন্তু এই সিবিআই উদ্ধার করা স্ক্যান ওএমআর ক্ষেত্রে উঠতে পারে। আমি দেখুন যেগুলো মূল জায়গা সেগুলো আপনাদেরকে বলছি। এক্ষেত্রে আমি কিন্তু আমার কোনো অবজারভেশন মানে বলার চেষ্টা করছি না, বা আমি কিন্তু বলছি না যে মহামান্য সুপ্রিম কোর্টে কি হবে। মহামান্য সুপ্রিম কোর্ট অবশ্যই তারা যেটা সঠিক বা আইনগত মনে করবেন তারা সেটাই করবেন। তারা যদি মনে করেন সেগ্রিগেশন করা উচিত এবং সেগ্রিগেশন করা যাবে, অবশ্যই সেটা হবে, এবং তারা পরবর্তীতে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। কিন্তু আমি যে পার্টটা গুরুত্বপূর্ণ সেই পার্টটা নিয়ে আপনাদেরকে বলছি, যতদূর অব্দি প্রসিডিওর হয়েছে। এবার দেখুন এই সিবিআই উদ্ধার করা ওএমআর সিটের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে এর অ্যাডমিসিবিলিটি এবং আরেকটা হচ্ছে এর অথেন্টিসিটি। অ্যাডমিসিবিলিটির পার্টটা হচ্ছে 65B এভিডেন্স অ্যাক্টের মধ্যে আসছে। এটা একটা টেকনিক্যাল পার্ট। এক্ষেত্রে এই টেকনিক্যাল পার্টে 65B-4 সার্টিফিকেট রয়েছে, যেটা অবশ্যই সিবিআই সাবমিট করেছে ডিভিশন বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চে এই 65B-4 সার্টিফিকেট কিন্তু গ্রহণ করা হয়েছিল, এবং এটা 65B-4-এ অ্যাকসেপ্টও হয়েছিল, এবং ডিভিশন বেঞ্চ কিন্তু এই অ্যাডমিসিবিলিটি পোর্শনটাকে অ্যাকসেপ্ট করেছেন। এবং মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এই অ্যাডমিসিবিলিটি পোর্শনে কিন্তু আর আসতে চাইছেন না। গত 12ই ডিসেম্বরের যে হিয়ারিং হয়েছিল সেখানে মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি উনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে অ্যাডমিসিবিলিটির পোর্শনটা কিন্তু আমরা আর শুনবো না, বা এটা কিন্তু রিট পিটিশনের ক্ষেত্রে কিন্তু এটা আর আসে না। কিন্তু এর গুরুত্বপূর্ণ যে পরবর্তী প্রশ্নটা তুলেছিলেন পিএস পাটুয়ালিয়া স্যার, তিনি বলেছিলেন যে মাই লর্ড, এর সাফিসিয়েন্সি নিয়ে তো আমরা প্রশ্ন তুলতে পারি। এবার এই সাফিসিয়েন্সির জায়গাটাই হচ্ছে অথেন্টিসিটি। তাহলে এই অথেন্টিসিটির জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন কিন্তু আসবে। সুপ্রিম কোর্ট 7ই মে হিয়ারিংয়ে তুলেছিল যে এই ডাটাটার যে সিকিউরিটি ল্যাপস একটা সেটা। 2 নম্বর হচ্ছে এই ডাটাটাকে এসএসসি কি একদম স্বীকার করছে কি করছে না, মানে এসএসসি এতদিন যাবত যেটা বলছিল যে এটা একটা সিবিআই প্রদত্ত ডাটা, তাদের কাছে মানে এই ডাটাটাকে অস্বীকার করার মতো কোনো তথ্য নেই, এরকম তারা নানান ঘুরিয়ে ফিরিয়ে বলেছিল। বাট এই ডাটাটাকে তাদেরকে কিন্তু একদম মানে বিনা দ্বিধায় স্বীকার করতে হবে, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তাছাড়াও অতি গুরুত্বপূর্ণ যে সিবিআই এই যে ওএমআর সিটের স্ক্যান কপিগুলো উদ্ধার করেছে সেগুলো কি মানে সকলের জন্য উদ্ধার করা হয়েছে এমন তো নয়, যে সেটা কারোর ক্ষেত্রে মিসিং রয়েছে এমন তো নয়, এবং এক্ষেত্রে কোনো ডবল ওএমআর তো কারোর উদ্ধার হয়নি, মানে যেটা আমরা দেখলাম জাজমেন্টে লেখা রয়েছে একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে, তো সেরকম কি কোনো উদ্ধার হয়েছে? তো এই পার্টগুলো কিন্তু সাফিসিয়েন্সির প্রশ্নে কিন্তু উঠে আসতে পারে, এবং সেক্ষেত্রে সিবিআই উত্তর দেবে, এসএসসি উত্তর দেবে, এবং তার ভিত্তিতে কিন্তু এটা ডিসাইড হবে যে সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব নয়। যদি সেগ্রিগেশন সম্ভব হয় তাহলে নিশ্চয়ই এই সিবিআই প্রদত্ত স্ক্যান ওএমআরটাই হয়তো ভিত্তি হবে। তো সেক্ষেত্রে এই ওএমআর এর সাফিসিয়েন্সির পার্টটা কিন্তু আর্গুয়েবল, এবং সেটা কিন্তু আপনারা যদি 12ই ডিসেম্বরের হিয়ারিং দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা দেখবেন যে মহামান্য বিচারপতি যে মুহূর্তে বলেছিলেন যে তিনি 65B যে অ্যাডমিসিবিলিটি পোর্শন সেটা তিনি শুনবেন না, এর পরবর্তীতে পাটুয়ালিয়া স্যার তিনি বলেছিলেন যে মাই লর্ড, আমরা সাফিসিয়েন্সির পোর্শনটা নিয়ে কিন্তু আর্গুমেন্ট করব। মহামান্য বিচারপতি তখন বলেছিলেন দ্যাট ইউ ক্যান, সেটা আপনারা করতে পারেন। তো এই প্রশ্নটা কিন্তু উঠবে। অতএব এই যে মূল জায়গা, আমি এই মূল জায়গাগুলো একটু হাইলাইট করলাম আপনাদের সামনে, সকলের হয়তো আপনাদের সুবিধা হবে।
আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন, এই ভিডিওটিকে কিন্তু একটা যুক্তিপূর্ণ আলোচনা হিসাবেই গ্রহণ করবেন। এখানে কোনো রকম কোনো পার্সপেক্টিভ নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি। এখানে শুধুমাত্র যে সমস্ত তথ্যগুলো রয়েছে, বিশেষ করে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, অনারেবল সুপ্রিম কোর্টের ৭ই মে যে হিয়ারিং হয়েছিল, সেই হিয়ারিং এর বিষয়বস্তু এবং সেই ৭ই মে যে ইন্টারিম অর্ডার বেরিয়ে এসেছিল সেই অর্ডার কপি এবং ১২ই ডিসেম্বর যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিং এর যা উঠে এসেছিল তা, এবং মহামান্য প্রধান বিচারপতি যে দুটো দিক তুলে ধরেছিলেন যে এসএসসি হয় পুরো প্যানেল বাতিল নয়তো সেগ্রিগেশন। তো এই পার্টে মূলত কি বিষয় এখনো অব্দি উঠে এসছে সেই পোর্শনগুলো নিয়ে কিন্তু একটা গঠনমূলক আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আশা করব যে আগামীকালকে ১৯শে ডিসেম্বর এই সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে। এসএসসি তাদের ফাইনাল স্ট্যান্ড জানাবে। তারা যদি সেগ্রিগেশন করতে পারে অবশ্যই সে বিষয়ে তারা জোরালো সওয়াল করবেন এবং সেক্ষেত্রে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদেরকে নিশ্চয়ই তারা আলাদা করার চেষ্টা করবেন। এমনটাই আমরা আশা রাখবো। তো আগামীকালকে আমরা অবশ্যই আপনাদেরকে কি হচ্ছে হিয়ারিংয়ে তার ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেব আমাদের চ্যানেলে। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা ফলো করবেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।